না, ভুক্তভোগী নিজে বিচার চাইলে আমরা কেন চুপ থাকব? তবে এই প্রমাণটা আপনি আমাদের থানায় জমা দিন, যেখানে কেসটা করা হয়েছে। বাকিটা আমি দেখে নেব। আশ্বাস পেল স্পর্শী। স্বস্তির নিঃশ্বাস ফেলে তবেই ত্যাগ করলো কমিশনারের কার্যালয়। মুহূর্তেই হাতে ফোন তুলে নিল কমিশনার। ওপাশ থেকে পরশ রিসিভ করতেই ব্যস্ত কণ্ঠে বললেন, ঝামেলা হয়ে গেছে ভাই। শামসুল সর্দারের মেয়ে এসেছিল আমার এখানে। সে তো পুরো প্রমাণ নিয়ে হাজির। এখন তো আর চুপ থাকা যায় না, তাহলে তো আমাদের উপর আঙুল উঠবে। পরশ অবাক হয়ে গেল, আশ্চর্যের সুরে বলল। স্পর্শী ওখানে গেছিল? পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে বলল, ঠিক আছে, কি প্রমাণ নিয়ে গেছে ও? আর কে কি বলেছে বিস্তারিত বলো। সবটা শোনার পর এক হাত দিয়ে চেয়ারের হাতলটা চেপে ধরল। মাথায় রক্ত উঠে গেছে। রাগে দাঁতে দাঁত চেপে ধরে বলল। বেশ, আমি দেখছি। থানার সামনে গাড়ি থামতেই দ্রুত পায়ে নেমে গেল স্পর্শী। সূর্যটা এখন মাথার উপরে, সেই সকালের মিষ্টি রোদটা এখন অসহ্যকর ঠেকছে। টপ টপ করে ঘামের ফোঁটা বেয়ে পড়ছে কানের দুপাশ থেকে। ত্রস্ত পায়ে থানার ভেতরে ঢুকতেই ইন্সপেক্টর বাঁকা হাসলো, তোষামত করে বলল, আরে আসুন আসুন ম্যাডাম। যে তা এই ভর দুপুরে কি মনে করে? কোনো সমস্যা হয়েছে নাকি? সম্বোধনটা খুবই বিরক্তিকর ঠেকলো স্পর্শীর কাছে। কোনো প্রকার কথা না বলেই বসে পড়লো চেয়ারে। ফোন হাতে রেকর্ডিং বের করে বলল, মাত্রই কমিশনারের সাথে কথা বলে এসেছি, তিনি কেসটা নিয়ে ঘাঁটতে বলেছে। পূজা নিজেই চায় ধর্ষকদের বিচার হোক। আপনারা দ্রুত ধর্ষকদের গ্রেপ্তার করুন। ইন্সপেক্টর মন দিয়ে রেকর্ডিংটা শুনলো, এরপর হেয়ালি করে বলল। এই প্রমাণটার তো কোনো প্রয়োজন নেই এখন। ভ্রু কুঁচকে তাকালো স্পর্শী, ক্লান্ত কণ্ঠে বলল। মানে? কেসটা তুলে নেওয়া হয়েছে। অবাক হলো স্পর্শী, কণ্ঠে আশ্চর্যের সুর তুলে আত্মচিৎকার করে বলল। হোয়াট? কেস তুলে নেওয়া হয়েছে মানে? কে তুলেছে আর কখন? দেখুন, পূজার বাবা সকালে কেস তুলে নিয়েছে। তারা চান না এটা নিয়ে আর ঘাটাঘাটি হোক। কিন্তু পূজা চায় না এটা, ও চায় বিচার হোক। আপনি কেন কেস তুললেন? কারণ কেস করেছি পূজার বাবা, আর সেখানে তারা যদি স্বেচ্ছায় মামলা তুলে নিতে চায় তাহলে আমি কেন আটকাবো? বেশ তো, আমি আবারও মামলা করব ধর্ষকদের নামে। আপনি কেস লিখুন। ইন্সপেক্টর বেঁকে বসলেন, বললেন। সে আপনি করতে পারেন, কিন্তু এখানে ভুক্তভোগী নিজেই যখন বেঁচে আছেন তখন তার সম্মতি লাগবে। আর অবর্তমানে তার মা বাবা সম্মতি লাগতো। যেহেতু তারা নিজেই চাইছেন না, সেক্ষেত্রে আপনি একজন অপরিচিত ব্যক্তি, তার ওপর ঘটনায় হলে উপস্থিতও ছিলেন না, আপনার থেকে কেস নেওয়া যাবে না। সাক্ষী হিসাবেই তো নেওয়া যায় না। আপনাকে সেখানে কেস তো দূর, বাদ দিন ম্যাডাম। কেন করছেন এমন? নিজেরই হবু স্বামীর বিরুদ্ধে কেন লড়তে চাইছেন? এর থেকে শান্তিপূর্ণভাবে বিয়েটা করুন, আমরাও দাওয়াত খাই। সজোরে ইন্সপেক্টরের হাত থেকে মোবাইলটা কেড়ে নিল স্পর্শী। চেয়ার থেকে দুপ করে উঠে দাঁড়ালো, কণ্ঠে তেজ নিয়ে বলল। তার মানে আপনি পূজাকে ছাড়া কেস নেবেন না, তাই তো? মাথাটাতে উপর নিচ করে হ্যাঁ স্বরূপ উত্তর দিল ইন্সপেক্টর। বলল, জি, ওনার সম্মতি প্রয়োজন। চুপ করে থানা থেকে বের হয়ে যাওয়ার প্রয়াস করলো স্পর্শী। দু কদম এগোতেই থেমে গেল। পুনরায় ইন্সপেক্টরের ডেস্কের সামনে এসে দাঁড়ালো, বলল। আপনাদের এমপি সাহেবকে বলে দেবেন, বাপেরও বাপ আছে, ক্ষমতা নিয়ে যেন কম দৌড়ায়। বিশাল এক ছায়া, চাঁদের স্নিগ্ধ জ্যোৎস্নার আলোয় লম্বা আমলকি গাছটার ছায়ার আকার হয়েছে হ্রাস। ফলসহ ছাকড়া পাতাগুলো মাটির অধিকাংশ জায়গা জুড়ে বিরাজ করছে। সেই ছায়ার মধ্যে আর একটা ছায়া, এর বর্ণ বিভীষিকাময় অন্ধকারের মতো। গাছগাছালির ফাঁক ফোকর থেকে ছায়াটিকে পূর্ণ দেখা গেল না। আদেও সে মানব নাকি মানবী সেটুকুও বোঝা গেল না। শুধু শোনা গেল হিংস্র বাক্য কখানি, কারোর উপর তেজ নিয়ে হুংকার দিয়ে বলছে, হলো না, কোনো কাজই হলো না। সেই যাই হোক,
দিন শেষে সব ঠিক হয়ে যাবে। ঘটনা ঘটার দিন যতখানি উষ্ণতা আমি ওর মধ্যে দেখেছি, ধীরে ধীরে সেটা সব বিলীন হয়ে যাচ্ছে। এমন তো আবারও পরিকল্পনায় ব্যর্থ হব, এমনটা তো হতে দেওয়া যাবে না। জ্বলাতে হবে, আবারও সেই আগুন জ্বলাতে হবে। হঠাৎই আমলকি গাছের পেছন থেকে আর একটা ছায়া বের হলো। অর্ধ সেই চাদর মুড়ি দেওয়া ছায়াটি হাঁপিয়ে গিয়েছে, তার শরীরের নরম স্পষ্ট বোঝা যাচ্ছে। বলল, কম তো করলাম না, এবারে আবার কি করতে হবে? কিছুই না, শুধুমাত্র প্রথম দিনের সন্দেহকে সত্যি রূপান্তরিত করবি। এই মেয়ে কোনো কাজেই আসলো না, শুধু শুধু হাত নষ্ট। রাত তখন খুব বেশি নয়, ঘড়ির ঘন্টার কাঁটাটা মাত্র 10টাকে ছুঁয়েছে। বিছানায় হেলান দিয়ে বসে চোখ বন্ধ করে আছে স্পর্শী, পাশেই আরশি বসে। নানান রকমের আচার খাওয়ায় ব্যস্ত সে। কতক্ষণ পর পর আপুকে সাধলেও সে নিতে নারাজ। এক প্রকার কিঞ্চিত সাড়াও না দিয়ে বিভোর হয়ে রইল সেই ভাবনায়। এখন আর কিচ্ছু করার নেই তার হাতে, বাকি শুধুমাত্র অপেক্ষা। এই অপেক্ষা বিনে কোনো কাজ করা সম্ভব নয়। চারদিকে বন্ধ। আরশি বোনের দিকে তাকিয়ে আবারও ডাকলো, আদরে কণ্ঠে বলল, আপু এটা একটু টেস্ট করে দেখো, ভীষণ মজা। বিরক্ত হলো স্পর্শী, বোনের দিকে তাকিয়ে চক্ষু গরম করে বলল। তুই কি যাবি এখান থেকে? বিরক্ত করিস না, মাথা ব্যথা করছে। আরশি এ পর্যায়ে আরো উৎফুল্ল হলো, অতি উৎসাহী কণ্ঠে বলল, মাথা ব্যথা করছে, তাহলে আচার খাও, কমে যাবে, ভালোও লাগবে, একবার খেয়ে দেখো। হাত বাড়িয়ে সামান্য একটু নিল স্পর্শী। মুখে তুলে খেতে খেতে পুনরায় ভাবনায় নিমজ্জিত হলো। কিয়দংশ চিন্তায় মগ্ন থাকার পরে মনে পড়ল ফোনের কথা। বালিশের নিচ হাতড়ে ফোন হাতে নিয়ে লক খুলতেই চোখ গেল কন্ট্যাক্ট লিস্টের দিকে। পরশ শিকদারের নাম্বার থেকে কল এসেছিল বিকালে। একটা নয়, বরং 6টা মিসড কল। এই কল কেন যেন এখন আর টানে না তাকে। অদ্ভুত এক বিতৃষ্ণা জন্মাচ্ছে প্রতিনিয়ত। কিছু একটা ভেবে কল ব্যাক করলো স্পর্শী। রিং পড়ার সাথে সাথে রিসিভড হলো। পরপরই ফোনের অপর প্রান্ত থেকে এক দীর্ঘশ্বাসের আওয়াজ এলো। মুখে বলল, অবশেষে। আর কোনো শব্দ উচ্চারণ করলো না পরশ। এটুকু বলেই থেমে গেল সে। স্পর্শী চোখ বন্ধ করে নিল, শান্ত আওয়াজে বলল, ঘুমাচ্ছিলাম, ফোন সাইলেন্ট করা ছিল বিধায় খেয়াল হয়নি। পর মুহূর্তেই দু প্রান্তে নিস্তব্ধতা বিরাজ করলো। দুজনই অপেক্ষা করলো একে অপরের প্রশ্নের আশায়, কিন্তু মিনিট খানেক ব্যয়ের পরেও কোনো টু শব্দটিও হলো না তাদের মধ্যে। শুয়ে আছে পরশ, ফোনটাকে রিসিভ করে খোলা বস্ত্র শূন্য প্রশস্ত লোমযুক্ত মুখখানির উপর রাখলো। আর অপেক্ষা করলো না স্পর্শী, নিজেই প্রশ্ন ছুঁড়ে মারল, বলল। পরশ উত্তর দিল না। কিছুক্ষণ নীরব থাকার পর উল্টে প্রশ্ন ছুড়ল, শান্ত কণ্ঠে বলল, তোমার আর আমার সম্পর্ক কি শুধুমাত্র কিছু বড়র উপরে ডিপেন্ড করবে স্পর্শিয়া? এমনি কি কল করতে পারি না আমি? স্পর্শী থমকালো। বুকের বাপাসটা থেকে সূক্ষ্মভাবে চিনচিনে ব্যথা উঠছে। অপর পক্ষকে কি বলবে ভেবে পেল না, কিন্তু তাও বলার চেষ্টা করলো। অভিমান মিশ্রিত কণ্ঠে বলল, জানি না, সব কিছু কেমন অচেনা ঠেকছে। আমার জীবনটাই আজকাল অপরিচিত লাগছে আমার কাছে। কি ছিলাম আমি আর কি হচ্ছি। আজকাল ওই ইট পাথরের নগরগুলোকে খুব মিস করছি। আর যাই হোক, অন্ততপক্ষে প্রতিনিয়ত ব্যস্ততার সাথে জীবন পার করতাম। ভাবার সময়ই পেতাম না কেন যে এই সুন্দর পরিবেশে আশা করলাম। নিজেই মাঝে মধ্যে ভেবে পাই না, না এই স্নিগ্ধ পরিবেশের মধ্যে আসতাম, আর না তো অনুভূতি জাগত, আর না তো প্রতিনিয়ত এমন গুমড়ে মরতাম। অতি সূক্ষ্মভাবে প্রশ্নটা এড়িয়ে গেল স্পর্শী। পরশ বুঝতে পেরে হাসল। তা আজকাল বলছি আমাকে কোণঠাসা করে এর জন্য দায়ী করছো? কটাক্ষ করে বলল, দায়ী করলেও কি সেটা খুব বেশি ভুল হয়ে যাবে এমপি সাহেব? আপনি নিজেই বলুন না, এর জন্য আদৌ কি আপনি কতটুকু দায়ী? বলি তো। তবে এসবের জন্য আমি দায়ী নই। দায়ী তোমার কৌতূহল, দায়ী তোমার উড়নচণ্ডীর স্বভাব। আমি বুঝি না
প্রত্যেকটা ক্ষেত্রে তোমার কেন তো ঢুকতে হবে? তুমি কে? নিজেকে কি ভাবো তুমি? এত মাতাব্বরি কেন করতে চাও? ব্রজগল মুহূর্তেই কুঁচকে ফেলল স্পর্শী। ধীরে ধীরে পরশের কথাগুলো খুবই হিংস্র ঠেকছে। দাঁতে দাঁত চেপে নিজেকে সামলালো স্পর্শী। কটাক্ষ করে বলল, আমি মাতব্বরি করেছি বলেই তো আপনার এত জ্বলছে, নইলে তো কেউ জানতেই পারতো না গণধর্ষণের পেছনে আপনারই লোকেদের হাত আছে, আর আপনি তাদেরকে রক্ষা করতে চাইছেন। সিরিয়াসলি? আচ্ছা, আপনার কি লজ্জা করছে না? আমার তো ভাবতেই আপনার ওপর ঘৃণা চলে আসছে। কিভাবে বিয়ে করব আপনাকে? আপনাকে তো আমার রুচিতেই আসছে না। আচ্ছা, একটা কথা বলুন, এত এত মানুষ আপনাকে ভালোবেসে ভোট দিয়ে এমপি বানালো, অথচ সেই তাদেরই মেয়েদের রক্ত ইজ্জত দিয়ে নিজের দলের জানোয়ারদের তৃষ্ণা মেটাচ্ছেন। আপনি কি শুধুমাত্র ওদের এই স্বাধীনতা দেওয়ার জন্যই ভোটে দাঁড়িয়েছিলেন? নিশ্চুপ হয়ে রইল পরশ। কথাগুলো প্রত্যেকটা বিষাক্ত তীরের ন্যায় গায়ে ফুটছিল। শরীরের প্রতিটি শিরা উপশিরা অগ্নিকাণ্ডের ন্যায় জ্বলজ্বল করে উঠছে। এই মুহূর্তে কল কেটে দেওয়াই উত্তম। না হয় গত রাতের ন্যায় রাগ চেপে যাবে মাথায়, যেটা পরবর্তীতে আরো ভয়ঙ্কর ঘটনা ঘটাবে। চোখ বন্ধ করে নিজেকে সামলে ফোনটা কেটে দিতে গেল, কিন্তু পারল না। কণ্ঠকে অতি শীতল করে বলল, তুমি পিরোজপুরে এসেছো মাত্র 2.5 মাস, আর আমি আছি 2.5 যুগ। আমাকে কিছু বোঝাতে এসো না, শুধুমাত্র সাবধান করছে যে ঘটনা আমাকে কেন্দ্র করে ঘটছে সে ঘটনায় তুমি জড়িও না। তুমি কি জানো গোছানো ঘটনা করে পুনরায় ঘুরে তুমি অগোছালো করে দিচ্ছ? আমি তোমাকে ব্যক্তিগতভাবে চাইছি বলে এটা না যে তুমি আমার রাজনৈতিক জীবনে জড়াবে। স্পর্শিয়া, দূরে থাকো, কারোর গুটি হয়ে আমাকে দুর্বল করো না। কেটে গেল ফোন। অবাক হলো স্পর্শী। মাথার মধ্যে অজস্র প্রশ্ন কিলবিল করছে, কিন্তু কে দেবে এই উত্তর? একবার দুইবার করে অজস্রবার কল দিলেও ওপাশ থেকে ধরলো না পরশ। শঙ্কায় নইয়ে পড়ল স্পর্শী। সত্যিই কি সে ভুল ছিল? তার কি উচিত হয়নি এসবে জড়ানো? কিন্তু চক্ষু সম্মুখে দেখেও কিভাবে চুপ থাকবে? আর পরশই বা কেন সব এড়িয়ে যেতে চাইছে? কোন ঘটনাকে নস্যাৎ করতে ঘটনা চাপাতে চাইছে? ভাবতে ভাবতে পাগল প্রায় সে। এরই মধ্যে নিচ থেকে ডাক এলো আরশির। সে কি উৎফুল্ল কণ্ঠ, নিচ থেকে হাসির শব্দও শোনা যাচ্ছে ভীষণ। দ্রুত বিছানা থেকে উঠে পড়ল। কি এমন ঘটেছে নিচে? ওড়না গায়ে দিয়ে নিচতলার দিকে চাইতেই অবাক হলো। বাড়ির প্রত্যেকটা সদস্য সেখানে। স্পর্শীকে দেখতেই বাবা ডাকলো। ত্রস্ত পায়ে থেমে থেমে কৌতূহল নিয়ে নিচে নামলো স্পর্শী। সবার মাঝখানে লাল চাদর দিয়ে কিছু একটা ঢাকা। এটা কি? সিঁড়ি দিয়ে নেমে বাবার পাশে গিয়ে দাঁড়ালো। আমতা আমতা কণ্ঠে বলল, এটা কি? শামসুল সর্দার হাসলেন। ঘটনাটা যেন তার প্রাণ জুড়িয়ে দিয়েছে। বলল, খুলে দেখো। আর কৌতূহল নমাতে পারল না। কাপা হাতে চাদরটা সরাতেই থমকে গেল। তড়িৎ গতিতে পিছনে তাকিয়ে বাবার উদ্দেশ্যে বলল, এটা কার? কার আবার? তোমার। এত কিছুর মধ্যেও প্রবল উত্তেজনা কাজ করছে স্পর্শীর। ঘন ঘন শ্বাস নিয়ে বলল, তুমি দিয়েছ আব্বু? শামসুল সর্দার মাথাটা দুপাশে না স্বরূপ দাঁড়ালেন। ছেলের দিকে তাকিয়ে বলল, আমি দিইনি তো, তোমার ভাই দিয়েছে। এতক্ষণে মাথা তুলল শোভাম। তার কেমন অস্বস্তি লাগছে, কিছুটা লজ্জা লাগছে কিনা বোঝা গেল না। বরাবরের মতো অগোছালো কণ্ঠে বলল, এটা আসলে আমি আরও আগেই কিনেছিলাম। তোমার সাথে এ বাড়িতে ফার্স্ট যখন দেখা হয়েছিল তখন তুমি স্কুটির কথা বলেছিলে। আমি একা বাইকে ঘুরছি, কিন্তু তুমি ঘুরতে পারছো না এরকম কিছুই ভেবেছিলাম। তোমার বিয়ের দিন দিব, কিন্তু এর মধ্যেই বিয়েটা পিছিয়ে গেল, আর ওরাও সন্ধ্যায় পৌঁছে দিয়ে গেল, তাই। আর কিছু বলতে পারল না শোভাম। এর মধ্যেই স্পর্শী হামলে পড়ল বুকের মাঝখানটায়। সস্নেহে জড়িয়ে ধরল শোভাম। স্পর্শী আনন্দে আত্মহারা হয়ে গেল। কি বলবে সেটা ভেবে পেল না। অনেকক্ষণ এভাবে থাকার পর ব্যর্থতার সুরে বলল, কিন্তু আমি তো চালাতে পারি না। হাসল শোভাম। বলল, সমস্যা নেই, কাল থেকে আমি শিখিয়ে দেব। ফুঁসিয়ে উঠল আরশি। মুখ গোমরা করে বলল, ওহ,
আমি তো এখন কেউই না। আপুকে স্কুটি গিফট দিয়েছো, কিন্তু আমাকে একটা সুতোও না। ভালো হয়েছে, আমারও লাগবে না। শোভাম চমকালো। সত্যিই তো, আরশির কথা খেয়ালেই ছিল না। এটা ভীষণ অন্যায়। কাল পরশুর মধ্যে হুট করে কিছু একটা দিয়ে দিতে হবে। কোনো মতে দোষ এড়াতে বলল, তুমি তো অঘটন ঘটিয়েই ফেলেছ। এখন যা পাওয়ার সেটা আমার বঞ্ঝিরাই পাবে। তোমরাও দেবো, বাচ্চাদেরও দেবো। আমি এতটাও বড়লোক নই, যা দেওয়ার যে কোনো একজনকেই দেবো। রাত তখন 11টা। সদ্য ছেলের সাথে আলাপ আলোচনা সেরে রুমে এসেছেন শামসুল। চোখ তার নিদ্রা আকাঙ্ক্ষায় ঢুলুমুলু করছে। ক্লান্ত শরীরটাকে বিছানায় টেনে শুয়ে পড়লেন সেখানেই। আজকাল পিপাসা আরশির সাথে ঘুমায়। মেয়েটার মাঝরাতে ব্যথায় কুকড়ে ওঠে। কখন কি লাগে ভেবেই পিপাসা আর কাছছাড়া করেনি মেয়েকে। শামসুল ঘাড় ঘুরিয়ে কাত হয়ে শুলেন, চোখ দুটো বন্ধ করে নিলেন তন্দ্রার ঘোরে, কিন্তু ঘুম আর দিতে পারলেন না। এর মধ্যেই কর্কশ শব্দে বেজে উঠল ফোনের রিংটন। বালিশের পাশ থেকে বিরক্তি নিয়ে ফোনটাকে হাতে নিল, কিন্তু নাম্বার যে অচেনা। এত রাতে অচেনা নাম্বার থেকে কে ফোন দিয়েছে তাকে? মস্তিষ্কে প্রশ্ন আসলেও তার উত্তর খুঁজে পেলেন না। একবার ভাবলেন ফোন ধরবেন না, পরক্ষণেই মনে হলো কোনো জরুরি ফোন হতে পারে। ভাবনা চিন্তার মধ্যভাগেই রিসিভ করলেন ফোন। সাথে সাথেই ওপাশ থেকে ভেসে এলো বিনয় সালাম। কণ্ঠটা ভীষণ চাপা, মনে হচ্ছে কারোর থেকে লুকিয়ে খুবই সন্তর্পণে তাকে কথাগুলো বলতে চাইছে। শামসুল সালামের জবাব দিলেন। পরিচয় জানতে চাইলেই ওপাশের পুরুষ কণ্ঠটি কাতর কণ্ঠে মিনতি করলেন। শোনা গেল তার কাপা কণ্ঠস্বর। বললেন, চাচা, আমি আপনার এই পরিচয় দিয়াই কথা কইতাছি। কাপুরুষ না আমি যে পরিচয় লুকামো। চাচা, আমি সুজন, সুজন মির্জা, চিনছেন? নামটা শুনতেই ভ্রুজু কল কুচকে গেল শামসুলের। কপালের মাঝখানে 2-3টা ভাঁজ পড়ে গেল। অবিশ্বাসের সুরে বলল, তুই আমার কাছে কেন ফোন দিয়েছিস? এইটা কি কইলেন চাচা? আমি আপনারে ফোন দিমু না তো ওই পর শিকদারে দেব? সাবধান হলেন শামসুল। কটাক্ষ করে বললেন, তুই আমার কাছে কেন ফোন দিয়েছিস? হুট করে এইভাবে উল্টো গান গাইছিস কেন? কি হয়েছে? ফোনের অপর প্রান্তে থাকা সুজন নিঃশব্দে হাসলো। বিশ্রী রকমের সেই হাসি রুমের ওপাশ থেকে দেখছে রাকিব। গায়ের মধ্যে যেন আগুনের স্ফুলিঙ্গ ফুটছে। সুজন আবার কণ্ঠকে আহত করলো, করুণ কণ্ঠে বলল, চাচা দেখেন, আমরা একই প্ল্যাটফর্মের, সবাই তো রাজনীতি করি। হয়তো রাজনীতি দলের কারণে অনেক বিরোধিতা করছি আমরা, মারামারি কোপাকুপি অনেক করা হয়েছে, কিন্তু তাই বইলা কিন্তু আমি আপনার পরিবারে কারো ক্ষতি চাই না। আপনাদের সাথে যত দূর ওইটা হইব ভোট কেন্দ্রে, কিন্তু সেখানে যদি ব্যক্তিগতভাবে আপনাদের দুর্বল করার চেষ্টা করে, তাইলে আপনি চেনেন না, তাইলে আমি এই খেলায় নাই চাচা। আপনি সাবধান হন, অনেক বড় ভুল করতেছেন। পরক সিদ্ধারে আপনি চেনেন না, আমি চিনি। এত বছর কাছ থেইকা দেখছি, আমি জানি ও নিজের স্বার্থের জন্য কত কিছু করতে পারে চাচা। মেয়েটারে ওর সাথে বিয়ে দিবেন না, অনেক পস্তাইবেন। ও অনেক বড় চাল চালছে। এখন আপনি হয়তো কইবেন আপনার ছোট মাইয়াও ও তো ওই বাড়িতে, তাহলে তো ওর দিয়াও চাল চালাতে পারে। তবে আপনি এটা বিশ্বাস করেন, পাভেল ওর বউরে অনেক বেশি যত্ন করে। এই পাভেলের কারণে আপনার ছোট মেয়েটার ধারের কাছে পরশ যাইতে পারতেছে না। এই জন্য পরবর্তী শিকার আপনার বড় মেয়ে, যে কিনা ওর খাঁচাই থাকবে। আপনি কি বুঝতে পারতেছেন আমি কি বলতেছি? শামসুল সর্দার বাকরুদ্ধ হয়ে বসে রইলেন। আদেও কথাগুলো বিশ্বাসযোগ্য কিনা বুঝতে পারলেন না। শামসুল সর্দারের নীরবতা বুঝতে পেরে সুজন কিছুটা নড়ে চড়ে বসলো। এরপর পুনরায় নিজেকে সাজিয়ে বলল, পরশ শিকদারের উদ্দেশ্য হইছে আপনি রাজনীতি মাঠ থেকে পুরোপুরি সরাইয়া দেওয়া, বলতে গেলে এক প্রকার পঙ্গু করে দেওয়া, যাতে আর ঘুরাইয়া না দাঁড়াইতে পারেন। থেমে আবারও বললেন, সে যাই হোক, আমি আপনারে সাহায্য করলাম,
বাকিটা আপনার মর্জি। বিশ্বাস অবিশ্বাস সম্পূর্ণ আপনার মধ্যে, তবে সাবধানে থাকবেন। রাখি, আল্লাহ হাফেজ। ফোন কেটে গেল, তবে কাটলো না শামসুল সর্দারের ঘোর। তিনি থম মেরে বসে রইলেন বিছানায়। নিদ্রারা সেই কখন পালিয়েছে। ক্লান্তির ছিটে ফোটাও আর নেই। হঠাৎই মেয়ের অমঙ্গলের চিন্তায় বিষিয়ে উঠল মন। কি করছেন তিনি? সুজনের কথা তো ফেলে দেওয়ার মতো নয়। সত্যিই তো বিয়ে হতে না হতেই তিনি রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। সেক্ষেত্রে বিয়ের পর তো একদম শূন্য হয়ে যাবেন। পরবর্তীতে মেয়েকে ছুঁড়ে ফেলে দিলে তখন কি করবেন? উফ, আর ভাবতে পারলেন না। এই মুহূর্তে ছেলের সাথে এ বিষয়ে আলোচনা করা উচিত। ভাবতেই জোর পায়ে উঠে দাঁড়ালেন। দ্রুত গতিতে হেঁটে গেলেন শোভামের রুমের সামনে। দুটো টোকা মারতেই ত্রস্ত হাতে দরজা খুলল শোভাম। বাবাকে দেখতেই অবাক হলো। বলল, এত রাতে তুমি? কি হয়েছে? কিছু কি বলবে? মাথা নাড়ালেন শামসুল। রুমে প্রবেশ করে সকল বৃত্তান্ত খুলে বলতেই চমকালো শোভাম। প্রথমেই বাবার হাত থেকে ফোনটা নিল। নম্বরটা দেখতে দেখতে বলল, তুমি কি নিশ্চিত এটা সুজনই ছিল? অন্য কেউও তো ওর নাম ধরে কথা বলতে পারে। দুপাশে মাথা নাড়ালেন শামসুল। বললেন, হ্যাঁ, এটা সুজনই। এ ব্যাপারে তো আমি নিশ্চিত, কিন্তু ওর গলা খুব কাঁপছিল, মনে হচ্ছে ভয় পেয়ে আছে। শোভাম বাবার মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তার চোখে মুখে লেপ্টে আছে বিস্তর সন্দেহ। কিছুক্ষণ ভেবে বাবার উদ্দেশ্যে বলল, আব্বু, আমার মনে হচ্ছে না পরশ শিকদার এমন কিছু করার জন্য স্পর্শিয়াকে বিয়ে করেছে। ও তো ক্ষমতাই আছে, তারপরও কি দরকার এসবের? যদি ক্ষমতাই না থাকতো সেক্ষেত্রেও কথাটা বিশ্বাস করা যেত, কিন্তু এখন এটা বিশ্বাসযোগ্য নয়। এমনটা করলে উল্টে ওরই ক্ষতি হবে। তবে আমি ভেবে পাচ্ছি না সুজন এমনটা কেন করলো। ও তো পরশের খাস লোক, হুট করেই এমন উল্টো গান কেন গাইছে? আর যদি পরশ এরকম পরিকল্পনা করেও থাকে তাহলে সেটা সুজনই বা কেন আমাদের জানাতে যাবে? ওর সাথে তো পরশের সম্পর্কও খারাপ না, এমনকি ধর্ষণ মামলা থেকে ওদেরকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে জনগণের কাছে। ও এটা পরিষ্কার যে পরশ শিকদার তার দলীয় ছেলে পেলে বাঁচাতে পুরো থানা থেকে শুরু করে কমিশনার কেউ কিনে নিয়েছে। তুমিও ভাবো, যেখানে ওর জন্য এত কিছু করেছে সেখানেই ওই কেন পরশের বিরুদ্ধে কথা বলবে? অত্যন্ত মনোযোগের সহিত কথাগুলো শুনল শামসুল। চিন্তিত কণ্ঠে বলল, আমিও সেটাই ভাবছি, এমনটা কেন হতে যাবে? পরক্ষণেই শোভাম বলল, হতেও পারে জনগণের চাপ সহ্য না করতে পেরে পরশ সুজন আর ওর দলের বাকি ছেলেদের গ্রেফতার করতে বলেছে, যার কারণে শত্রুতা বাড়িয়ে দিচ্ছে তোমার মধ্যে। আবার ও হতে পারে যে সুজন কোনো কিছুই ইঙ্গিত দিয়েছে আমাদের। একটু থেমে, আসলে আব্বু, আমি ব্যাপারটা ঠিক বুঝে উঠতে পারছি না। এসব রাজনীতিক প্যাচগোজ বোঝা আমার দ্বারা সম্ভব নয়। এখানে নতুন নতুন রূপ সৃষ্টি হয়, আজ এই পক্ষ তো কাল ওই পক্ষ। তবে আমি তোমাকে এতটুকুই সাবধান করতে পারি। কোন বিষয়ে? অস্বস্তিতে পড়ল শোভাম। এমনিতেও সে এসব বিষয়ে কথা বলতে অনাগ্রহী, তাও বাধ্য হয়ে বলতে হচ্ছে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, দেখো স্পর্শিয়া, আর পরশের বিয়ে ধরতে গেলে অর্ধেক শেষ। যাবতীয় গোজগাজ সবই করা আছে। সস্ত্রীয় অতিথি আপ্যায়ন করা ইতিমধ্যে। হুট করেই বাইরের কারো কথা শুনলে বিয়ে বন্ধ করে দেওয়া বোকামি হবে। এরা পাঁচাটা লোক, নিত্য নতুন রং পাল্টায়। তবে এটা বলছি বলে যে আমি ওদের বিয়েটা দিতে বলেছি সেটাও নয়। আমার মতে তোমার সময় নেওয়া প্রয়োজন। ওরা তো পালিয়ে যাচ্ছে না, আর স্পর্শীয় কোনো বোঝা না যে বিয়ে দিতে পারলেই বেঁচে যাবে। তুমি সময় নাও, আরও সবাইকে দেখো, সবটা বোঝো, সচেতন হও, এরপর বিয়ে দাও। আমি আসলে আরই যাই পারি, কিন্তু রাজনীতিবিদদের গ্যারান্টি দিতে পারবো না, এদের চেনা যায় না। সবটা মনোযোগ দিয়ে শুনে মনস্থির করলেন শামসুল। সাথে সাথেই ফোন দিলেন ও বাড়িতে। আলতাফ শিকদার রিসিভ করলেন, হাস্যরস করে সালাম দিলেন বেহাইকে। কিন্তু সেটাকে গ্রহণ করলেন না শামসুল, বরং রোবটের মতো সালামের উত্তর দিয়ে বললেন, আপনার সাথে গুরুত্বপূর্ণ কথা আছে, বুঝতে পারছি না কথাটা কি এসে বলবো নাকি ফোনেই?
আমজাদ শিকদার অবাক হলেন, সাথে চিন্তিতও বললেন। কি হয়েছে? স্পর্শিয়া মা কি বেশি অসুস্থ? না, আসলে ফোনেই বলি, হয়তো যাওয়ার সময় হবে না। আসলে আমি বিয়েটা পেছাতে চাইছি। আমাদের ফ্যামিলিতে একটু প্রবলেম হয়েছে। আমার বোন বিয়েতে অনুপস্থিত থাকলে বিষয়টা খারাপ দেখাবে। ও এখানে নেই, কিছুদিন আগে কাশ্মীরে গিয়েছে। ভাবছি শান্তি এলেই বিয়েটা হবে। এতে কি তোমাদের কোনো আপত্তি আছে? বিচক্ষণতার দৃষ্টিতে ফোনের দিকে তাকিয়ে রইলেন আমজাদ, নিজেকে ধরা দিলেন না কভু। শামসুল সর্দারের সাথে তাল মিলিয়ে বললেন। আরে না, আপত্তি কেন থাকবে? তবে তোমার বোন কবে আসবে? শামসুল সর্দার ভাবলেন, বললেন। ওর আসতে দেরি হবে, 1 বা 1.5 মাস লাগতে পারে। তবে ওকে বলবো যেন তাড়াতাড়ি আসে। এবারে আর নিজেকে সংযত রাখতে পারলেন না আমজাদ, চিৎকার করে উঠলেন, বললেন। এটা কোনো কথা হলো? আরও 2 দিন আগে হয়ে যাওয়া বিয়ে নিয়ে এত পেঁচানো কেন? এই সমস্যা তো ওই সমস্যা। তাহলে বিয়ের ডেট ফিক্সড করছিলে কেন? বাড়ির ডেকোরেশনের কাজ কদিন ঝুলিয়ে রাখবে? মেয়ে নিয়ে কি গেম শুরু করছো নাকি? নিজেকে দমাতে পারলেন না শামসুল, তিনি নিজেও চিৎকার করে উঠলেন, বললেন। গেম তো তোমার ছেলে শুরু করেছে, তাকে জিজ্ঞেস করো উদ্দেশ্যটা কি। শামসুল সর্দারের মেয়েকে নিয়ে ছলনা করলে কল্লা দুভাগ করে ফেলবো। বলে আর অপেক্ষা করলেন না, কেটে দিলেন ফোন। শোভামের উদ্দেশ্যে বললেন। দেখছিস, ওদের মনে ময়লা, নাহলে বিয়ে পেছানোর খবর শুনে এভাবে খেপে যেত না। ওরা পারলে তোরে বেঁধে 3 মধ্যে বিয়ে করতে চায়। শোভাম বিরক্ত চোখে বাবার দিকে তাকালো, বলল। ওদের খেপে যাওয়াটা অস্বাভাবিক কিছু না আব্বু। তুমি আর তোমার মেয়ে যেভাবে পোল্ট্রি খাচ্ছ, এতে তো খেপবেই। থেমে আবারও বলল। এভাবে ফোনে না বলে সকালে ওদের বাড়ি গিয়ে বুঝিয়ে বললেই তো হতো। পাত্তা দিলেন না শামসুল, গটগট পায়ে চলে গেলেন রুমের ভিতর। কত বড় সাহস, তার মেয়েকে গুটি বানিয়ে দাবা খেলায় মেতে উঠেছে। রৌদ্র প্রজ্বলিত সকাল, শীত আসার পূর্বের এই আবহাওয়াটা বড্ড মিশ্র। হুটহাট মাঘ মাসের ন্যায় শীত, আবার বসন্তের মতো বাতাস, কখনো আবার গ্রীষ্মের মতো গরম। আজকের সকালটা যেন বসন্তের রূপ, যেমন শীতের আবছা আমেজ, ঠিক তেমনি ভ্যাপসা গরম। সব মিলিয়ে চমৎকার এক আবহাওয়া। ঘড়ির কাঁটা তখন 11টাকে ছাড়িয়ে যাবে প্রায়। স্পর্শী ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। রুমের এই পাশটা আরো চমৎকার। সূর্যমুখী ফুলের বাগানটা স্পষ্ট দেখা যায়। চারপাশটা শক্ত ইটের দেওয়ালে বাঁধানো। তার পাশেই ঘুরিয়ে রোপণ করা আছে আম গাছ, সুপারি গাছ, জাম্বুরা এবং পেয়ারা গাছ। সেই সারি পেরিয়ে গণ্ডির একদম ভেতরটাতে বিভিন্ন ফুল গাছের বাগান। স্পর্শীর এদিকটাই ফুল হিসেবে রয়েছে সূর্যমুখী এবং সন্ধ্যা মালতী। গাছগুলোকে হেলিয়ে দুলিয়ে আসছে ঠান্ডা বাতাস, তার উপর বিদ্যমান মিষ্টি রোদ যেন মনটাকে নিমেষেই সতেজতা দিয়ে দেয়। প্রকৃতি উপভোগ্য সময়েই আসে ফোন কল। ঘাড় ঘুরিয়ে রুমের দিকে তাকালো, তার ফোন বাজছে। নিরালস ভঙ্গিতে ব্যালকনি ছেড়ে রুমের দিকে গেল। ফোনের স্ক্রিন দেখতেই চমকালো, এমপি ফোন দিয়েছে। কিন্তু কেন? কাল রাতেই তো রেগে মেগে ফোন বন্ধ করে দিয়েছিল। তাহলে হুট করেই আবার এখন কেন? তাহলে তার রাগের সীমাবদ্ধতা এতটুকুই? ভাবতেই ঠোঁট এলিয়ে হেসে দিল। রিসিভ করে সতেজতা মাখানো কণ্ঠে বলল। বলুন। পরশ কোনো রকম ভনিতা ছাড়াই বলল। কেএফসিতে আসো দ্রুত, আমি অপেক্ষা করছি। স্পর্শী আর কিচ্ছু বলল না, সম্মতি জানিয়ে রেখে দিল ফোন। রাতের সব প্রশ্ন এখন জানা যাবে। সরাসরি জিজ্ঞেস করলে নিশ্চয়ই এড়িয়ে যেতে পারবে না। দুপাশে ঘন জঙ্গল, মাঝখান থেকে চলে গেছে পিচ ঢালাই দেওয়া রাস্তা। সদর থেকে কিছুটা দূরেই রাস্তাটা অবস্থিত। দিনের বেলায়ও গা ছিমছিমে পরিবেশ, নিস্তব্ধতা যেন এই রাস্তাটিকে ঘিরে রেখেছে অবিরাম ভাবে। গাড়িটা ড্রাইভ করছে শোভাম। হুট করেই চোখ গেল দর্পণের দিকে। মুহূর্ত কয়েক ঝলক দেখতে পেলে স্কুল ড্রেস পড়ুয়া মেয়েটাকে। সাথে সাথেই গাড়ি থামিয়ে দিল, জানালা খুলে উকি দিল পেছনে। মেয়েটির পিঠ অংশবিশেষ দেখা যাচ্ছে। সে ধীর পায়ে হেঁটে যাচ্ছে ঘন জঙ্গলের দিকে। কিছুক্ষণ পর পর তাকাচ্ছে চারিপাশে। এইসব মেয়েদের জন্য আজকাল এলাকাগুলো রসাতলে গিয়েছে। ইচ্ছে করে বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে আসবে চিপা গলিতে, নিস্তব্ধ জঙ্গলে। অথচ একা পেয়ে উল্টোপাল্টা কিছু হলেই দোষ হয় শাসকদের। তারা রক্ষা করতে পারেনি জনগণকে।